গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তার জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১.৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায়ই ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শ্রুতিরূপ ও প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়, আবহ শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়। আজকের গল্প অপরাধী কে। একবার এক চুরির মোকদ্দমায় চোরাই মাল খুঁজে না পাওয়ায় এবং আসামির মুখ থেকে কোনো কথা বার করতে না পারায় মোকদ্দমার সত্য মিথ্যা নির্ধারণ করা বেশ কঠিন হয়ে পড়েছিল। এই কেসেরই অনুসন্ধানে আমাকে বিশেষ দায়িত্ব দিয়ে ঘটনাস্থলে পাঠানো হলো। ঘটনাস্থল কলকাতার সিমলার কাছে হরিহর দাসের বাড়ি। চুরিটা হয়েছে 1 সপ্তাহ আগে। আমার সহকর্মী জুনিয়র অফিসারটিকে সঙ্গে নিয়ে সেখানে গিয়ে হাজির হলাম। বাড়িতে 2টো মাত্র ঘর। তার একটাতে হরিহর দাস নিজে থাকে, আর একটাতে দামুর মা তার ছেলেকে নিয়ে 3 বছর ধরে ভাড়া রয়েছে। এই দামুই হচ্ছে বর্তমান কেসের আসামি। খোঁজ খবর নিয়ে জানতে পারলাম দামুর খুব ছোটবেলাতেই তার বাবা মারা যায়। দামুর মাই তাকে বড় করে তুলেছে, কিন্তু খাইয়ে পরিয়ে বড় করে তুললেও মানুষ করে তুলতে পারেনি। কুসঙ্গে পড়ে নানান বদভ্যাস রপ্ত করে ফেলেছে। চুরির দায়ে এই অল্প বয়সেই 3 বার জেল খাটাও হয়ে গেছে। পাড়ায় কোনো চুরি হলে পুলিশ এসে তাকে দিয়েই তদন্ত শুরু করত। দামুর মায়ের কিন্তু গয়নাগাঁটি এবং নগদ টাকা কড়ি বেশ কিছু ছিল। সেগুলো একটা কাঠের সিন্ধুকে রাখা থাকত। দামু তার খবর জানত কিনা জানা নেই, তবে দামুর মা তা নিয়ে সর্বদাই চিন্তিত ছিল। ঘরে বাইরে প্রত্যেকেই দামুর ব্যাপারে সতর্ক থাকত। এই দামুর 2 সাকরেদ ছিল। একজনের নাম হরি, আর একজন একটি মুসলমান ছেলে করিম। দামু তার 2 সাকরেদ সহ সদ্য জেল থেকে ছাড়া পেয়েছে। তারপরেই এই চুরির ঘটনা। আমি ঘটনাস্থলে আসার আগে প্রথম তদন্তকারী পুলিশ অফিসার যেভাবে তদন্ত করছিলেন তা জানবার জন্য সেই সংক্রান্ত কাগজপত্রগুলো একবার দেখে নিলাম। এর মধ্যে 2টো বিষয় জানিয়ে রাখলে মূল মামলাটা আপনারা বুঝতে পারবেন। প্রথমটা হলো
ফরিয়াদি অর্থাৎ অভিযোগকারীর জবানবন্দি এবং দ্বিতীয়টা হল তদন্তকারী অফিসারের ডায়েরি। জবানবন্দিতে ফরিয়াদি হরিহর দাস বলছে, আমার নাম হরিহর দাস, পিতা মৃত কানাচাঁদ দাস। আদিনিবাস শুনেছি যশোর জেলায়। আমি থাকি কলকাতার সিমলায়। এখানে আমার একখানা পৈতৃক একতলা পাকা বাড়ি আছে। বাড়িতে ঘর মাত্র দুটি। একটিতে আমি নিজে থাকি, অপরটিতে মাসিক 3 টাকা ভাড়ায় দামোদর দাসের মাকে ভাড়া দিয়েছি। বিধবা তার ঘরে একাই থাকে। ছেলে দিনের বেলা বাড়ি এলেও রাতে যে কোথায় থাকে তা কেউ জানে না। শুনেছি দামুর মায়ের কিছু টাকা কড়ি আছে, কিন্তু কি আছে কোথায় আছে তা আমার জানা নেই। এই দামোদর অর্থাৎ দামু খুবই অসৎ ছেলে, সর্বত্রই চুরি ছিনতাই করে বেড়ায়। 3 বার হাজতবাস হয়ে গেছে। এলাকার সবাই ওকে এড়িয়ে চলে, ঘৃণা করে। গত রবিবার একটা বিশেষ কাজে আমাকে বাইরে যেতে হয়েছিল। সে রাত্রে ঘটনাচক্রে আমি বাড়ি ফিরতে পারিনি। সোমবার বেলা 3টের সময় বাড়ি ফিরে আসি। ভেতরে ঢোকবার আগে বাইরে একটা ছোকরাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তখন আমার মনে কোনো রকম সন্দেহ আসেনি। বাড়ির ভিতর ঢুকে দরজার দিকে তাকিয়ে দেখি তালা ভাঙা, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। ঘরের এই একটাই মাত্র দরজা। ঘর থেকে বেরোতে হলে এই দরজা দিয়েই বেরোতে হবে। আমি কারোকে কিছু না বলে ঘরের সামনে চুপ করে দাঁড়িয়ে রইলাম। মিনিট 10 পরে দেখলাম দরজা ধীরে ধীরে খুলে গেল। ঘরের ভিতর থেকে একটা কাপড়ের গাঁটরি হাতে দামু বেরিয়ে এলো। এবার আমি ওকে চেপে ধরে চোর চোর বলে চিৎকার করতে শুরু করে দিলাম। চিৎকার শুনে আমার 4-5 জন প্রতিবেশী ছুটে এলো। সবাই মিলে ঘরে ঢুকে দেখলাম আমার 2টি সিন্দুকি ভাঙা। ভেতরে টাকা পয়সা জিনিসপত্র জামা কাপড় যা ছিল সবই গাঁটরির ভেতর থেকেই বেরোলো। দামুকে হাতে নাতে ধরে তার মাকে ডাকতে গেলাম দেখাবো বলে, কিন্তু সে তখন ঘরে ছিল না। কিছুক্ষণ পর ফিরে এসে সে সমস্ত ঘটনা শুনে স্বচক্ষে দেখে ছেলেকে গালাগাল করতে করতে নিজের ঘরের দিকে গেল। কিছুক্ষণ পরেই তার চিৎকার করে কান্নার আওয়াজ শুনে আমরা সকলে ছুটে গিয়ে তার ঘরে ঢুকলাম। ওরে দামু রে, এ তুই কি সর্বনাশ করলি রে! আমাকে সর্বশান্ত করে ছাড়লি, এরপর সারা জীবন খাবি কি? এই বাক্সে আমার 5,000 টাকা ছিল। ওই বাক্সে গয়না গাটি সব ছিল, সব হাতিয়ে নিল। বাক্স প্যাটরা সব। দেখলাম তার ঘরেরও বাক্স প্যাটরা সব ভাঙা। জামা কাপড় জিনিসপত্র ঘর ময় ছড়ানো। তার মাঝখানে বসে বিধবা বুক চাপড়ে বিলাপ করছে। দামু আমার ঘরে ঢুকে চুরি করেছে ঠিকই, কিন্তু জিনিসপত্র নিয়ে পালাতে পারেনি। তাই প্রথমে ভেবেছিলাম মালপত্রগুলো মিলিয়ে নিয়ে ওকে বাড়ি থেকে বার করে দিই, কিন্তু যখন দেখলাম সে তার মায়েরও সর্বনাশ করেছে, তখন আর তাকে ছাড়ি কিভাবে? হ্যাঁ, সকলের সাথে পরামর্শ করে দামুকে পুলিশের হাতে তুলে দিলাম। এই হল হরিহরের জবানবন্দি। এরপর প্রথম তদন্তকারী অফিসারের ডায়েরিটা আমার সহকর্মীর হাতে দিয়ে বললাম, পড়ো তো শুনি। তিনি পড়তে শুরু করলেন। আসামি দামোদর দাস এবং প্রথম ফরিয়াদি হরিদাস ও দ্বিতীয় ফরিয়াদি আসামির মাতা, এই 3 জনকে সঙ্গে নিয়ে কনস্টেবল শিবশরণ সিং থানায় এসে হাজির হয়। আমি উভয় ফরিয়াদির জবানবন্দি লিখে নিয়ে সরেজমিনে তদন্ত করার উদ্দেশ্যে ওদের সঙ্গে হরিহর দাসের বাড়িতে গেলাম। গিয়ে দেখলাম দরজার তালা ভাঙা, ঘরের ভেতর বাক্স প্যাঁটরা ভাঙা, ভাঙা জিনিসপত্র এদিক ওদিক ছড়ানো, কিছু কিছু জিনিসপত্র একটা গাঁটরিতে বাঁধা। আসামির মায়ের ঘরের তালাও দেখলাম ভাঙা। তার ঘরেও ভাঙাচোরা বাক্স প্যাঁটরা আর জামা কাপড় ঘরময় ছড়ানো। অভিযোগকারিনীর কথা অনুযায়ী
চুরি যাওয়া জিনিসের একটা তালিকা তৈরি করে নিলাম, কিন্তু এই জিনিসগুলো যে সত্যিই তার ছিল সে বিষয়ে কোনো প্রমাণ সে দিতে পারেনি। বিধবা যেভাবে থাকে তাতে তার এত টাকা এবং গয়নাগাটি থাকা সম্ভব বলে মনে হয় না। বিশেষত হরিহরের ঘর থেকে চুরি করে বেরিয়ে যাওয়ার মুখেই সে ধরা পড়েছে। তাহলে তার মার ঘরে চুরি করলো কখন? সঙ্গে অন্য কোনো সাকরেত এসেছিল বলেও প্রমাণ পাওয়া যায়নি। দামুকে তার মা দুচক্ষে দেখতে পারত না, নিজের ঘরে তাকে থাকতে পর্যন্ত দিত না। দামুকে জেলে পাঠাবার উদ্দেশ্যেই তার মা তার বিরুদ্ধে মিথ্যা নালিশ করেছে। জিনিসপত্র তার কিছুই চুরি যায়নি। সত্যিই যদি তার অত টাকা কড়ি এবং গয়নাগাটি থাকতো তাহলে সে এই রকম সামান্য একটা ঘরে কষ্ট করে জীবন কাটাবে কেন? অপরদিকে প্রথম ফরিয়াদি হরিহরের আনা অভিযোগের ভিত্তিতে তদন্ত করে জানতে পারলাম যে হরিহর যা বলছে তা সমস্তই সত্য। গণ্যমান্য বেশ কিছু ভদ্রলোকও হরিহরের আনা অভিযোগের পক্ষেই সাক্ষ্যদান করেছেন। ডায়েরি বন্ধ করে সহকর্মী বললেন, এরপর উনি হুজুরের কাছে একটা নিবেদন রেখেছেন। কি নিবেদন? ওই মিথ্যে মোকদ্দমা আনার অভিযোগে দামুর মায়ের বিরুদ্ধে একটি মোকদ্দমা রুজু করার আবেদন। ন্যায় বলুন আর অন্যায় বলুন, এই ধরনের মোকদ্দমার অনুসন্ধানের ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই এদেশীয় একটি পুরনো প্রথা অবলম্বন করে থাকেন, অর্থাৎ আসামিকে লোকচক্ষুর আড়ালে একটু বিশেষভাবে নিপীড়ন করা। যদিও এই ব্যাপারটাকে আমি ঘৃণার চোখেই দেখি, কিন্তু দামু দাগি চোর, বারবার জেলে গিয়ে পুলিশের জেরায় সে অভ্যস্ত হয়ে গেছে। সহজে সে কিছু স্বীকার করবে বলে মনে হয় না। তাই যেতে যেতে ভাবছিলাম আমার ইচ্ছার বিরুদ্ধে সেই ঘৃণ্য কাজটাই হয়তো আজ আমাকে করতে হবে। আমারই নির্দেশে দামুকে স্পটে এনে রাখা হয়েছিল। পৌঁছে দেখলাম তার ওঠবার শক্তি নেই, ভালো করে কথাও বলতে পারছে না। শুনলাম ধরা পড়ার পর পাড়া প্রতিবেশীরাই তার এই হাল করেছে। তার মাও নাকি কোনো দয়ামায়া দেখায়নি। এর পরেও যেটুকু অবশিষ্ট ছিল প্রথম তদন্তকারী অফিসার এসেই তা সম্পূর্ণ করে দিয়েছেন। তবুও আবার নতুন করে যন্ত্রণা ভোগ করার ভয়ে সে ডাকলে সাড়া দিচ্ছে, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। আমি তার সামনে গিয়ে ডাকলাম, দামু। আগে তোর মায়ের ঘরে চুরিটা করতে গেলি কেন? মার জিনিস তো সব তুই পেতিস। যাকে যা করে ফেলেছিস, এখন আমার কথাটা শোন, মালগুলো বার করে দে। আমি চুরি করিনি দারোগা বাবু, মার জিনিস আমি কেন চুরি করতে যাব? হরিহরের ঘরেও আমি চুরি করিনি। ও যা বলছে সব মিথ্যে। তাহলে তুই চুরি করিসনি? হাতে নাতে ধরা পড়ে বলছিস চুরি করিসনি। ওঠ, আয় আমার কাছে আয়, দেখিয়ে দিচ্ছি তুই চুরি করেছিস কি না করেছিস। না না না, দোহাই দারোগা বাবু, আমাকে আর কিছু করবেন না, আমি চুরি করেছি। ঠিক বলছিস? আগে হ্যাঁ, ঠিক বলছি। চুরি করেছিস তো মাল কোথায়? মাল কোথায় তা আমি জানি না দারোগা বাবু। কি আবার চালাকি? বলছিস চুরি করেছিস আর মাল কোথায় তা জানিস না? আমি এমন মন্ত্র জানি এক্ষুনি তুই সব দেখিয়ে দিবি। আয় আয়, উঠে আয়। না না না, আমি দেখিয়ে দিচ্ছি, সব দেখিয়ে দিচ্ছি। কোথায় আছে বল? হরিহরের কাছে। আমি চুরি করে হরিহরের কাছেই সব রেখে দিয়েছি। দেনা ভাই, বার করে দেনা, শুধু আমাকে। দামোদরের কথা শুনে হরিহর চোখ পাকিয়ে বলল, এটা বলে কি স্যার? দেখুন চালাকিটা একবার দেখুন। দেখ দামু, আমায় শুধু কষ্ট দিস না, তাতে তোর কষ্ট কিন্তু বাড়বে। মালগুলো কোথায় রেখেছিস এখনো বল। ওই পুকুর ধারে পুঁতে রেখেছি। চল, কিন্তু সেখানে গিয়ে যদি মাল না পাই তাহলে বুঝতে পারছিস তো তোর কপালে কি আছে। আমি চুরি করিনি দারোগা বাবু। তবে কেন বলছিস পুকুর ধারে মাল পোতা আছে?
প্রাণের দায়ে বলছি স্যার, না বললে আপনারা ছাড়বেন না। আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে চলুন, আমি বলে দেব আমি চুরি করেছি। দোহাই দোহাই আপনার, আমাকে সেখানে নিয়ে চলুন। দামোদরের হাবভাব দেখে ঠিক বুঝে উঠতে পারলাম না ও সত্যি বলছে না মিথ্যে বলছে। এরপর বাড়ির ভিতর এবং বাইরেটা ভালো করে দেখে নিয়ে হরিহরের ঘরে ঢুকে একটা মাদুর পেতে বসলাম। হরিহর একটা তাকিয়া এনে দিল। ঘর থেকে সবাইকে বার করে দিয়ে সহকর্মীর সাথে আমি কয়েকটা বিষয় একটু তলিয়ে ভাবতে লাগলাম। স্যার, চুরি যে হয়েছে এটা তো সত্যি। সত্যি তো বটেই, কারণ দামু যখন ধরা পড়েছে তখন তার মা বাড়িতে ছিল না। ফিরে এসে দেখল দরজা খোলা, বাক্স প্যাঁটরা ভাঙা, জিনিসপত্র ছড়ানো। চুরি যাওয়া জিনিসের যে তালিকা সে দিয়েছে সেটা কি সত্যি? সত্যি হলেও হতে পারে, কারণ তার তো কোনো রোজগার ছিল না। তাহলে তার দিন চলতো কিভাবে? ঘর ভাড়ার টাকাই বা দিত কোথা থেকে? সুতরাং জমানো টাকা কড়ি থাকাটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু টাকা কড়ি থাকলে সোনাদানা থাকতেই বা আপত্তি কোথায়? তাছাড়া ছেলের ওপর যতই অসন্তুষ্ট হোক না কেন, পুলিশের হাতে তুলে দেওয়ার মতো মানসিকতা এই দেশের মায়েদের কিন্তু নেই। এক যদি না তার ভবিষ্যৎ বিপন্ন হয়ে মস্তিষ্কের ভারসাম্য সাময়িকভাবে। কিন্তু স্যার, এটাও তো ঠিক যে মালপত্র সমেত দামু ধরা পড়েছে হরিহরের ঘর থেকে বেরোবার সময়। তার মানে তার মার ঘরে চুরি করেছে তার আগেই। তাহলে সে মালগুলো গেল কোথায়? তার হাতের গাঁটরির মধ্যে তো শুধুই হরিহরের মালগুলোই ছিল। ঠিক জায়গাটাই ধরেছ। এটাই সবচাইতে বড় ধাঁধা। এর তিনটে সম্ভাব্য উত্তর হতে পারে। চোরাই মাল বাড়িতেই কোথাও লুকিয়ে রেখেছে, এটা 1 নম্বর সম্ভাবনা। 2 নম্বর সম্ভাবনাটা হচ্ছে চোরাই মাল বাইরে পাচার করে দিয়েছে। খোঁজ নিয়ে দেখেছি, ওর সাগরেদ দুজন এখন এলাকায় নেই স্যার। হরিহর তার জবানবন্দিতে বলেছে যে সে বাড়িতে ঢোকার সময় বাইরে এক ছোকরাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। তার হাত দিয়েই মালগুলো পাচার করে দিয়েছে বলছেন? সম্ভাবনার কথাটা বলছি। আর 3 নম্বরটা? চুরিটা দামও করেনি, অন্য কেউ করেছে। অন্য কেউ? এই সম্ভাবনাটা উড়িয়ে দেওয়া যায় না, কারণ তার মায়ের ঘর থেকেই আশাতীত দাও মারতে পারলে সামান্য কিছু জিনিসের জন্য সে আবার হরিহরের ঘরে ঢুকে সময় নষ্ট করতে যাবে কেন? কিন্তু অন্য কেউ কে? এ শহরে কি চোরের অভাব? তাহলে আসল চোরের সন্ধান পাবো কিভাবে? কিন্তু দামও চুরি করেছে কি করেনি সে ব্যাপারে তো আগে নিশ্চিত হতে হবে। তাহলে কি করার? প্রথম তদন্তকারী অফিসার যে দুটো কাজ করেননি সে দুটো কাজ আগে করে দেখতে হবে। বাড়ি তল্লাশি? হ্যাঁ, প্রয়োজনে খোঁড়াখুঁড়িও করতে হবে। কিন্তু তারও আগে ওই ছেলেটির খোঁজ করতে হবে, বাড়িতে ঢোকার মুখে হরিহর যাকে দেখেছিল। বাইরে বেরিয়ে একটু জিজ্ঞাসাবাদ করতেই কাজ হলো। একজন বলল, আগে হরিহর যখন ঘরে ঢোকে তার আগে আমি বিনোদ ছোঁড়াটাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। খোঁজ নিয়ে জানলাম বিনোদ অতিশয় দুর্বিনীত। পাড়ার কারো সাথে তার সদ্ভাব নেই। পায়রা ওড়ানো, ঘুড়ি ওড়ানো, মার্বেল খেলা, যেখানেই যাবে সেখানেই ঝগড়াঝাঁটি, মারামারি লেগেই থাকবে। বড়দেরও কোনো রকম তোয়াক্কা করে না। তবে তার নামে হাজার বদনাম থাকলেও চুরির বদনাম কিন্তু কেউ দিল না। এরপর বিনোদের বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বললাম। ছেলেটি একেবারেই ভয়ডরহীন, গাঁট্টা গোঁট্টা চেহারা, বয়স অল্পই। আমার প্রশ্ন শুনে বলল, কে বলেছে আমার নাম? আমি তো সেদিন মাসির বাড়িতে ছিলাম। মাসির বাড়ি কোথায়? বেলেঘাটায়। বিনোদকে সঙ্গে নিয়ে তার মাসির বাড়িতে গেলাম। দেখলাম বিনোদ মিথ্যে কথা বলেনি। ঘটনার 2 দিন আগে থেকেই সে তার মাসির বাড়িতেই ছিল। ফিরেছে ঘটনার পরের দিন বিকালে। পরে খোঁজ নিয়ে জেনেছি বিনোদের নাম যে আমাকে বলেছিল, কিছুদিন আগে বিনোদের হাতে সে লাঞ্ছিত হয়েছিল। সেই কারণেই সে বিনোদকে পুলিশের হাতে লাঞ্ছিত করতে চেয়েছিল। যাই হোক, হরিহরের বাড়িতে ফিরে এসে তার ঘরে তারই দেওয়া তাকিয়ায় মাথা দিয়ে মাদুরের ওপর শরীরটাকে একটু টান টান করলাম। ওদিকে আমার সহকর্মীর তত্ত্বাবধানে বাড়ির কয়েকটি বিশেষ বিশেষ জায়গায় খোঁড়াখুঁড়ি চলতে লাগলো। ছাতের কড়িবর্গার দিকে তাকিয়ে 7 মাস ভাবতে ভাবতে
হঠাৎ মাথায় একটা নতুন ভাবনার উদয় হলো। সহকর্মীকে ডাকলাম, বললাম, আচ্ছা, এটা কি সম্ভব বলে তোমার মনে হয়? ধরো অন্য কেউ এসে দামুর মার ঘর থেকে এবং হরিহরের ঘর থেকে চুরি করে মালপত্র নিয়ে সরে পড়ল। তারপর দামু এলো। দুটো ঘরেরই ওই অবস্থা দেখে হরিহরের ঘরে ঢুকে হাতের কাছে যা পেল সেগুলো একটা গাঁটরিতে বেঁধে নিয়ে পালাতে গিয়ে হরিহরের হাতে ধরা পড়ে গেল। আর দামু যেহেতু দাগি চোর, তাই সবাই ধরে নিল যে চুরিটা সেই করেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু অন্য কেউ যে এসেছিল তার তো কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। তাছাড়া হরিহর তো তার সব জিনিসপত্রই ফিরে পেয়েছে বলে জানিয়েছে। আমাদের একটা মস্ত বড় ভুল হচ্ছে, বুঝলে? কি ভুল স্যার? প্রথম তদন্তকারী অফিসার যেভাবে এগিয়েছিলেন আমরাও কিন্তু সে পথেই হাঁটছি। আমার মনে হয় আমাদের না নতুন করে ভাবা উচিত। এক কাজ করো তো, দামুর মাকে একবার ডাকো। সহকর্মী পুলিশ অফিসারের সাথে দামুর মা এসে ঘরে ঢুকল। আমি তাকে মাদুরের ওপর বসতে বললাম। সে হাঁটু মুড়ে বসল। বললাম, দামুর মা, তোমার নাম কি? তারামণি বেওয়া। কতদিন আগে তোমার স্বামী মারা যায়? দামুর তখন এই 6 মাস বয়স হবে। তার মানে সে তো অনেকদিন আগের কথা। তাহলে এতদিন তোমার সংসার চলছে কি করে? দামুকেই বা কিভাবে মানুষ করলে? মানুষ আর হলো কই? পুরনো দিনের কথা ভাবলে আমার বুকের ভেতরটা টন টন করে ওঠে। এখন যেমন দেখছেন, আমরা চিরকাল এরকম গরিব ছিলাম না দারোগা বাবু। দামুর বাবা যতদিন বেঁচে ছিলেন আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব ছিল না। পগেয়াপট্টিতে তার কাপড়ের দোকান ছিল। 2 হাতে রোজগার করতেন। কলকাতায় আমাদের একটা 2তলা বাড়ি ছিল। হঠাৎ একদিন জ্বর বিকারে তিনি মারা গেলেন। 6 মাসের ছেলে নিয়ে আমি কি আর ব্যবসা সামলাতে পারি? কর্মচারীরা যে যার মতো লুটে পুটে খেতে লাগলো। ক্রমে দোকানের আয় বন্ধ হয়ে গেল। ব্যবসা লাটে উঠল। মহাজনের দেনা মেটাতে বসত বাড়িটাও বিক্রি করে দিতে হলো। ছেলে নিয়ে পথে এসে দাঁড়ালাম। তখন আমার কাছে গয়নাগাটি ছাড়াও প্রায় নগদ 10,000 টাকা ছিল। একটু একটু করে সেটা ভাঙিয়ে আমার এতদিন চলছিল। দামুকে এত বড় করলাম, শেষে যেটুকু যা অবশিষ্ট ছিল দামুই সেটা। এখন রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করা ছাড়া আমার আর কোনো উপায় রইল না। এরপর দামুর মা আর কোনো কথা বলতে পারল না। তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। আমি বললাম, তোমার কষ্টটা আমি বুঝতে পারছি দামুর মা। আচ্ছা, একটা কথা আমাকে বলো তো, এই যে তোমার কাছে এতগুলো টাকা আছে, সোনাদানা আছে, এসব কি দামু জানতো? দামু জানতো কিনা সেটা আমি ঠিক বলতে পারবো না। তবে আমি তো নিজে তাকে কোনোদিন বলিনি। বরং বলতাম, আমাদের তো কিছুই নেই, 2 পয়সা রোজগার করার একটু চেষ্টা কর বাবা। সংসারে টাকা না দিলে কে আমাকে এই বয়সে খেতে দেবে বলতো? তোকেই বা কে খাওয়াবে? সে কি বলতো? আগে তো আমার কোনো কথাতেই কর্ণপাত করতো না। পাড়ার ওই বকে যাওয়া ছেলেদের সাথে মিশে সারাদিন কেবল অকাজ কুকাজ করে বেড়াতো। দোষেই হোক বা বিনা দোষেই হোক, বার কতক জেলও খেটেছে। আমি চেষ্টা করেছিলুম, কিন্তু ছাড়াতে পারিনি। তবে মিথ্যে কথা বলবো না দারোগা বাবু, ইদানিং কিন্তু দামুর মতিগতি ফিরছিল।
সেরকমই মনে হচ্ছিল। ইদানিং দেখতাম যে আমার কথা শুনছে, পাড়ার ছেলেদের সাথে মেলামেশাও অনেক কমিয়ে দিয়েছিল, কাজকর্মের চেষ্টাও করছিল। কিন্তু হঠাৎ কি যে হলো, কেন যে এই সর্বনাশ করতে গেল। রাতে কি বাড়িতেই থাকতো? খাওয়া দাওয়া কোথায় করতো? আগে তার কোনো কিছুরই ঠিক ছিল না, রাতে বাড়িতেও থাকতো না। ইদানিং কিন্তু সে বাড়িতেই খেত, বাড়িতেই শুতো। যেদিন চুরি হয় সেদিন দামু কোথায় ছিল? খাওয়া দাওয়া করে তো বেরোলো, আমি একটু বাইরের দিকে গিয়েছিলাম। ফিরে এসে দেখলাম আমার সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা, তুমি বাইরে থেকে ফিরে এসে যা যা দেখলে এবং শুনলে একটু ভালো করে মনে করে নিয়ে আমাকে বলো তো একবার। ফিরে এসে আমি দেখলাম হরিহরের ঘরের সামনে দামুকে বসিয়ে রেখেছে, সামনে একটা গাঁটরি পড়ে আছে। পাড়ার আরো একজন লোক সেখানে দাঁড়িয়ে দামুকে খুব গালিগালাজ করছে। আমি যেই ভেতরে ঢুকেছি অমনি হরিহর বলল, দেখো দামুর মা, দেখে যাও, দামু আমার ঘরের জিনিসপত্র চুরি করে নিয়ে পালাচ্ছিল। ভাগ্যিস ঠিক সময়টাতে এসে পড়েছিলাম, একেবারে হাতে নাতে ধরে ফেলেছি। ফিরতে যদি আর একটু দেরি হতো তাহলে কি আর এই জিনিসপত্রগুলো ফিরে পেতাম? এখন তোমার ঘরে ঢুকে দেখো তোমারও কোনো জিনিসপত্র চুরি করেছে কিনা। হরিহরের কথা শুনে আমি তো ছুটে মুটে ঘরের দিকে গেলাম। দেখলাম ঘরের তালা ভাঙা, ভিতরে ঢুকে দেখলাম বাক্স প্যান্টরা সব ভাঙা, জামা কাপড় চাদর সব মেঝেতে ছড়ানো, টাকা কড়ি গয়নাগাটি যা ছিল সেসব কিছুই নেই। বুঝলাম দামু আমারও সর্বনাশ করেছে। আর সহ্য করতে পারলাম না, রাগে অন্ধ হয়ে একটা চেলা কাঠ নিয়ে তাকে যৎপরনাস্তি পেটাতে লাগলাম। সে আমার পায়ে ধরে বারবার বলতে লাগলো, আমি চুরি করিনি মা, আমি চুরি করিনি। কিন্তু আমার কানে তো তখন কোনো কথাই ঢুকছিল না। দামুর মা তারামণির জবানবন্দি নিতে নিতেই অনেকটা রাত হয়ে গেল। সেদিনের মতো অনুসন্ধানের কাজ বন্ধ করে থানা হয়ে বাসায় ফিরলাম। খাওয়া দাওয়া সেরে বিছানা নেবার পর যেটুকু রাত বাকি ছিল, দামুর মায়ের জবানবন্দির কথা নিয়ে ভাবতে ভাবতে সেটুকু রাতও কাবার হয়ে গেল। জবানবন্দির একটা বিশেষ কথা আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার সেই জুনিয়র সহকর্মীটি এসে হাজির হয়েছেন, হাতে এক ঠোঙা গরম কচুরি। বেরোবার জন্য তৈরি হয়ে নিয়ে সহকর্মীকে বললাম, চুরির তদন্তে বেরোবার আগে কচুরির সদ্ব্যবহারটা করে নেওয়া উচিত। হ্যাঁ স্যার, ঠান্ডা হয়ে যাচ্ছে। খেতে খেতে তিনি বললেন, একটা ব্যাপার কাল রাত থেকে মাথার ভেতরে খচখচ করছে স্যার। কোন ব্যাপারটা বলো তো? হরিহরের একটা কথা। কি কথা? দামুর মা কাল তার জবানবন্দিতে বলল যে হরিহর তাকে বলল, এখন তোমার ঘরে ঢুকে দেখো তোমার কোনো জিনিসপত্র চুরি করেছে কিনা। এখন দামুর মার কথা যদি সত্যি হয় তাহলে তো। সহকর্মীর কথা শুনে আমি মনে মনে অত্যন্ত আনন্দিত হলাম। কাল সারা রাত ওই কথাটা আমারও মনে ঘুরপাক খাচ্ছিল। আমরা যারা গোয়েন্দাগিরি করি তাদের কাছে জবানবন্দি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জবানবন্দির প্রত্যেকটি কথা আমাদের মনের ভেতরে একেবারে গেঁথে যায়। এক্ষেত্রে দামুর মার জবানবন্দির একটা বিশেষ কথা একই সঙ্গে আমাদের দুজনকেই বিশেষভাবে ভাবিয়ে তুলেছে। জুনিয়র সহকর্মীটিকে বললাম, দামুর মা তারামণি সত্যি কথা বলছে বলেই মনে হলো, এবং তুমিও একেবারে ঠিক জায়গাটাতেই ধরেছ। এইটা ধরতে না পারলে আমরা ভুল পথে ঘুরতাম। তাহলে কি যার হরিহরই? আমি নিশ্চিত এই চুরির সাথে হরিহর নিজেই যুক্ত, কিন্তু চোরাই মাল উদ্ধার না হওয়া পর্যন্ত কিছু প্রমাণ করা যাবে না। তাহলে এখন প্রথম কাজ হলো হরিহর সম্পর্কে যতটা সম্ভব ইনফরমেশন কালেক্ট করা।
হরিহর সম্পর্কে বিশদে খোঁজখবর করে এবং আলাদা আলাদাভাবে সেসব ডায়েরিতে নোট নিয়ে দুজনে একসাথে আলোচনায় বসলাম। তাহলে মোদ্দা ব্যাপারটা কি জানা গেল বলো? হরিহরের বাবার নাম কালাচাঁদ, আদিনিবাস যশোরের ছোট গ্রাম। পরে প্রায় 20 বছর কলকাতাতেই বসবাস। মাধববাবুর বাজারে তার একটা মশলার দোকান ছিল। সেই মশলা থেকেই যাবতীয় খরচ খরচা এবং সংসার প্রতিপালন এবং সঞ্চয়। নগদ প্রায় 2000 টাকা, কলকাতার সিমলায় একটা একতলা পাকা বাড়ি, আর স্ত্রীর জন্য 1 কাঁড়ি সোনার গয়না। স্ত্রী মারা যাবার 2 বছরের মাথায় তিনিও মারা যান। এবং তারপরেই তাদের একমাত্র গুণধর পুত্র শ্রীমান হরিহর দাস সমস্ত সম্পত্তির মালিক হয়ে বাবু বনে গেলেন। আর কিছুদিনের মধ্যেই বাড়িখানা ছাড়া সবই নিঃশেষ হয়ে গেল। এক কুহকিনীর কুহক জালে জড়িয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। তারই পদতলে সমস্ত অর্থ সমর্পণ করে দিল। কিন্তু ফেলো করি মাখো তেল। টাকা পয়সা গয়নাগাটি শেষ হয়ে যাওয়ার পর কুহকিনী আর তাকে সঙ্গ দিতে রাজি হয় না, গেলেই এড়িয়ে যায়। ঠিকই তো, কাঞ্চন না থাকলে কামিনীই বা থাকবে কেন? সুতরাং বাড়িটা বন্ধক দিয়ে আবার কিছু টাকার জোগাড় করতে হলো, কিন্তু তাতে আর কতদিনই বা চলবে। অবশেষে কুহকিনী কামিনী কর্তৃক আবার বিতাড়িত। কিন্তু একবার যে ওই মোহে জড়িয়েছে তার তো আর সহজে নিস্তার নেই। রাগে দুঃখে অভিমানে দিন 15 আর মুখ হলো না। কিন্তু তারপরেই কুহকিনী আবার তাকে টানতে লাগলো। ফলত অর্থ রোজগারের নিমিত্ত চৌর্যবৃত্তি এবং কুপ্রবৃত্তির চরিতার্থকরণ একই সাথে চলতে লাগলো। কিন্তু কোনো জায়গাতেই ধরা পড়েনি। চিতপুর থানায় ওর বিরুদ্ধে এজাহারের কথাটা জানতে না পারলে তো গুণধরের এই গুণপনার কথাটা অজানাই থেকে যেত আমাদের। স্যার, চিতপুরের কেসটায় ঠিক কি ঘটেছিল? চিতপুরে এক দেহপসারিণীর ঘরে রাত 12টার সময় ঢুকে বাকি রাতটা কাটাবে বলে নগদ 2 টাকা দেয়। তারপর মদ আনিয়ে দুজনে একসাথে মদটদ খেয়ে ফুর্তি করে শুয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সেই অভাগিনী দেখল যে ঘরে কেউ নেই। আলমারি খোলা, তার ভেতর থেকে টাকা পয়সা, 1 জোড়া সোনার চিক, 1 জোড়া সোনার বালা সব উধাও, মানে যা ছিল আর কি। থানায় জানালো, কিন্তু চোরাই মাল উদ্ধার হতো দূরের কথা, চোরকেও ধরা গেল না। এর মাসখানেক পরে চিতপুরের রাস্তায় ওই মহিলা হরিহরকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে আরও কয়েকজন মহিলাকে ডেকে নিয়ে তাকে পাকড়াও করে, থানায়ও নিয়ে যায়। পুলিশ সবই বুঝতে পারে, কিন্তু কোনো প্রমাণ নেই, সাক্ষী নেই। ঘটনার দিন কেউ তাকে দেখেও নি, ফলে সে ছাড়া পেয়ে যায়। একজন দেহপসারিণীর ঘরে যে চুরি করতে পারে, তার পক্ষে একজন বিধবার ঘরে চুরি করাটা তো অস্বাভাবিক কিছু নয়। তা তো বটেই, কিন্তু সেটা তো আমাদের প্রমাণ করতে হবে। চিতপুরের কেসটার মতো ছাড়া পেয়ে গেলে কিন্তু চলবে না। কিন্তু স্যার, এখনো পর্যন্ত প্রমাণ তো কিছু পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জেনেছি হরিহর প্রায় 15-20 দিন রাত্রে নিজের বাড়িতেই থাকছে। এর থেকে কিছু অনুমান করতে পারো? ট্যাঁকে টান পড়েছে। ঠিক, কিন্তু চুরি করার পর তো আর হাত খালি থাকার কথা নয়। বুঝেছি। কি বুঝলে? আপনি ওই কুহকিনী কামিনীর বাড়িতেই জাল ফেলতে চান? এটাও ঠিক। সুতরাং তোমার ওই কুহকিনীকে খুঁজে বার করতে হবে আগে। আমার কুহকিনী কেন হতে যাবে স্যার? আহা, বিশেষণখানা তো তুমিই দিলে নাকি? অবশেষে সেই কুহকিনী মহিলা, যার সঙ্গ হরিহর ত্যাগ করতে পারছিল না, যার ঘরে সে নিয়মিত যাতায়াত করত, তার বাড়ি খুঁজে বার করলাম। তার একজন বৃদ্ধা চাকরানী আছে। যেসব বাবুরা মহিলার ঘরে গিয়ে বসতেন, তাদের মুহুর্মুহু তামাক সেজে দেওয়াই সেই বৃদ্ধার প্রধান কাজ। মাইনে বিশেষ পেত না, কিন্তু বাবুদের কাছ থেকে পাওয়া বকশিসেই তার দিন চলে যেত। ঠিক করলাম আগেই মহিলার বাড়িতে গিয়ে ঢুকবো না, প্রথমে বুড়ির কাছ থেকে কোনো খবর পাওয়া যায় কিনা চেষ্টা করে দেখব। সেই বাসনায় একদিন মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। প্রায় ঘন্টা 2 পর একটা চুপড়ি হাতে নিয়ে বৃদ্ধা বাজার করতে বেরোলো। আমিও তার পিছন পিছন বাজারের দিকে হাঁটতে লাগলাম। বাজারের ভেতর ঢুকে যাওয়ার পর একেবারে তার সামনে গিয়ে অত্যন্ত পরিচিত লোকের মতো একগাল হেসে বললাম, কি গো, ভালো আছো? হ্যাঁ বাবা, আমাদের আর ভালোই বা কি আর মন্দই বা কি,
এখন তোমাদের রেখে যেতে পারলেই বাঁচি। এই নাও, এই 1 টাকা রাখো। চিনতে পেরেছ নিশ্চয়ই আমায়? সেই যে সেদিন তোমাদের ওখানে গিয়েছিলাম, টাকা পয়সা সব খরচ হয়ে গিয়েছিল বলে আসবার সময় তোমাকে কিচ্ছু দিয়ে আসতে পারিনি। একদিন পর দেখা হয়ে ভালোই হলো, তোমার বকশিসটা দিয়ে দিতে পারলাম। এরপর যেদিন যাব আর একটু বেশি করে দেব। এর আগে এই বুড়ি আমায় কোনোদিনই দেখেনি, কিন্তু এখন হাতে টাকা পেয়ে আর আমার কথা শুনে বলল, সে কি বাবা, তোমাকে চিনতে পারবো না? কতদিন তুমি আমাকে কত বকশিস দিয়েছো। তা বাবা ভালো আছো তো? আবার কবে আসবে? বুঝতে পারলাম কৌশলে কাজ হয়েছে। বুড়ি আমার ফাঁদে ধরা দিয়েছে। বললাম, হ্যাঁ গো, হরিহর সেই যে দিন 15-20 আগে চলে গেল, তারপর আর আসেনি? আসবে না কেন বাবা? হরিহর খুব ভালো ছেলে। পরশুই তো এসেছিল, অনেকক্ষণ ছিল। যাবার সময় আমাকে 8 আনা বকশিস দিয়ে গেছে। তোমাকে তো 8 আনা দিল, কিন্তু তোমার বিবি সাহেবাকে এবার কত দিয়ে গেল? এবার বুঝি 20 টাকা দিয়ে গেছে। বলে গেছে আবার যেদিন আসবে সেদিন 50 টাকা দিয়ে যাবে। আমার যা জানবার ছিল জানা হয়ে গেল। বুড়ির কাছ থেকে বিদায় নিয়ে বাজার থেকে বেরিয়ে এলাম। এবার স্বয়ং বিবি সাহেবার সঙ্গে সাক্ষাৎ করলাম। সে আমার প্রশ্ন শুনে বলল, হরিহর বাবু তো অনেক দিন আমার এখানে আসেন না। কিন্তু আমি তো গত পরশুই তাকে এখানে ঢুকতে দেখেছি। আপনি হয়তো ভুল দেখেছেন। দেখো, আমি পুলিশের লোক। হরিহর একটা বড় কেলেঙ্কারিতে জড়িয়েছে। তোমার এখানে যে তার নিয়মিত আসা যাওয়া আছে, এ খবর আমরা পেয়েছি। আমার এখানে তো অনেক বাবুই আসা যাওয়া করেন। তাঁরা কে কোথায় কি করে বেড়াচ্ছেন তা আমি জানবো কি করে? আমি আমার প্রাপ্য বুঝে পেলেই সম্পর্ক শেষ। তাহলে তুমি গোপন করছো কেন? সত্যি কথা বলে দিলে তোমার কোনো বিপদ হবে না। কিন্তু আমার এখানে যেসব বাবুরা আসেন, আমি নিজে থেকে তাদের কারোর কথা কারোকে বলি না। আপনি যখন পুলিশের লোক তখন বলছি। হ্যাঁ, পরশুদিন হরিহরবাবু আমার কাছে এসেছিল, 20টা টাকা দিয়ে গেছেন। এই বলে সে 20টা টাকা আলমারি থেকে বার করে আমার হাতে দিয়ে বলল, এই সেই টাকা, এ যদি আপনি নিয়ে যেতে চান তো নিয়ে যান। এই 20 টাকা ছাড়া আর কি দিয়েছে? আর কিছু তো দেয়নি। বলে গেছে এবার এলে 50 টাকা দেবে। গয়নাগাটি কিছু? না, গয়না টয়না দেয়নি তো। দেখলাম বুড়ির কথার সাথে এর কথা মিলে যাচ্ছে। বুঝলাম সত্যি কথাই বলছে। টাকাটা ওকে ফেরত দিয়ে ওখান থেকে চলে এলাম। সহকর্মীকে সঙ্গে নিয়ে সোজা গিয়ে হাজির হলাম হরিহরের বাড়ি। আমাদের ঢুকতে দেখেই সে মাদুর আর তাকিয়া এনে আমাদের বসতে দিল। পুলিশকে ঢুকতে দেখে আরও কিছু বাইরের লোক সেখানে জড়ো হয়ে গেল। আমরা সবাইকে বার করে দিয়ে সদর দরজাটা বন্ধ করে দিলাম। আমি তাকিয়ায় ঠেস দিয়ে আয়েশ করে বসলাম। হরিহরও এসে আমাদের সামনে বসল। কৌতূহলী মুখে জিজ্ঞেস করল, মালগুলো কোথায় রেখেছে? দামুকে কিছু বলল? আমার সহকর্মী বেশ কড়া গলায় বললেন, বলবে তো তুমি। মানে আমি কিভাবে জানবো ও কোথায় রেখেছে? চালটা ভালোই খেলেছিলে, কিন্তু তোমার কপাল খারাপ, হজম করতে পারলে না। এসব কি বলছেন আপনি? শোনো, তুমি কোথায় কি খরচ করেছো, কাকে কি দেবে বলে এসেছো, সব খবরই আমরা পেয়ে গেছি। এখন ভালোই ভালো মালগুলো বের করে দাও। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কোথা থেকে মাল বার করব? দেখ হরিহর, এখানে কেউ নেই। তোকে মেরে পুঁতে ফেললেও না কেউ জানতে পারবে না। প্রাণের মায়া থাকে তো জিনিসগুলো বার করে দে। আপনারা কিন্তু অন্যায় জুলুম করছেন। পূর্ব পরিকল্পনা মতো আমি এতক্ষণ কোনো কথা না বলে চুপচাপ শুনে যাচ্ছিলাম। এবার বেশ মোলায়েম স্বরে বললাম, আচ্ছা আচ্ছা, বেশ, জুলুম টুলুমের দরকার নেই। শোনো হরিহর, যা হবার সে তো হয়েই গেছে। দামুর মা আর দামুর কপালে যা ছিল তাই ঘটেছে। এখন এমন একটা কিছু করো যাতে তোমারও মঙ্গল হয় আর আমাদের কিছু লাভ হয়। আপনি কি বলতে চাইছেন দারোগাবাবু? আমি তো মানে
আমি বলতে চাইছি যে এখনো পর্যন্ত যতগুলো প্রমাণ আমরা জোগাড় করতে পেরেছি, তোমাকে জেলের ঘানি টানাবার জন্য সেগুলো যথেষ্ট। এখন তুমি যদি চাও তো কেসটা আমরা ঘুরিয়ে দিতে পারি। তোমার চুরির দায়টা ওই দামুর ওপরই চাপিয়ে দেব। তাতে করে তোমারও মঙ্গল হবে, আর আমরাও কিছুটা লাভবান হতে পারি। দেখো, সরকারি চাকরি করতে এসেছি, উপরি রোজগারের ধান্দা আমাদের সবসময় থাকে। এখানে আর কেউ নেই, তাই প্রস্তাবটা তোমাকে দিলাম। এখন ভেবে দেখো কি করবে। ওদিকে সে তো তোমার পথ চেয়ে বসে আছে, তাকে 50 টাকা দেবে বলে এসেছিলে। না না, সে কিন্তু প্রথমে আমাদের কিছুই বলতে চায়নি, কিন্তু পুলিশকে তো চেনোই। যাকে ওসব কথা থাক, এখন বলো কি করবে? হাজতবাস না আনন্দে বসবাস? আপনি কি চাইছেন একটু খোলসা করে বলুন। আচ্ছা, খোলসা করেই বলি। আমরা এখানে 3 জন আছি, কিন্তু 3 ভাগ তোমাকে করতে বলবো না, আধাআধি করলেই আমরা খুশি। যা হাতিয়েছে তার অর্ধেকটাই তুমি নাও, আর বাকি অর্ধেকটা না হয় আমরা দুজনে ভাগ করে নেব। আমার কথা শুনে হরিহর খানিকক্ষণ চুপ করে রইল। তারপর বাচ্চারেক ঢোক গিলে বলল, কিন্তু গয়নাগুলো তো এখানে নেই। বলেন তো, টাকাগুলো বার করে দিচ্ছি। আচ্ছা, বার করো। এরপর হরিহর যেটা করল তাতে আমার বিস্ময়ের আর অন্ত রইল না। এতক্ষণ যে তাকিয়ার ওপর ঠেস দিয়ে আমি বসেছিলাম, সেই তাকিয়াটাই ছিঁড়ে তার ভেতর থেকেই হরিহর নোটের বান্ডিলগুলো বার করে দিল। সেদিনও এই তাকিয়াটার ওপরেই মাথা দিয়ে শুয়ে চোরাই মাল কোথায় থাকতে পারে সে কথাটা ভাবছিলাম। তাকিয়ার ওপর মাথা থাকলেও তাকিয়ার কথাটা একবারও মাথায় আসেনি। যাই হোক, টাকাগুলো পেয়ে যাওয়ার পর এবার গয়নাগুলোর জন্য চাপ দিতে লাগলাম। হরিহর আর এড়াতে পারল না, শেষ পর্যন্ত সেগুলোও বার করে দিল। কিন্তু যেখান থেকে বার করল সে জায়গাটাও কম অদ্ভুত নয়। তার পাড়ায় একঘর বড় লোকের বাস ছিল। গয়না বার করে দেবে বলে সে আমাদের সেখানে নিয়ে গেল। গেট দিয়ে ঢুকে বৈঠকখানার দিকে এগোবার মুখেই বাড়ির কর্তা পুলিশ নিয়ে হরিহরকে ঢুকতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? বলা নেই কওয়া নেই, বিনা অনুমতিতে একজন ভদ্রলোকের বাড়ির ভেতরে ঢুকে পড়ছেন। আপনারা আইনের রক্ষক হয়ে নিজেরাই আইন ভাঙছেন। আমি ভদ্রলোকের কথায় কর্ণপাত না করে হরিহরকে বললাম, এখন এর কথায় কান দেওয়ার কোনো দরকার নেই, যেখানে যাচ্ছ চলো। আমার এ কথায় ভদ্রলোক আরও ক্রুদ্ধ হয়ে চিৎকার করে চাকর বাকরদের ডাকাডাকি করতে লাগলেন আমাদের তাড়িয়ে দেবার জন্য। রামশরণ, হরি সিং, কোথায় গেলি সব? এদিকে আয় একবার। কিন্তু আমি তার কথায় কোনো রকম আমল না দিয়ে হরিহরের পেছন পেছন এগিয়ে চললাম। হরিহর আমাদের নিয়ে বৈঠকখানার ভেতর ঢুকল। সেখানে অনেকগুলো বাদ্যযন্ত্র রাখা ছিল। তারই মধ্যে থেকে একটা অর্ধেক ভাঙা তানপুরা তুলে এনে বলল, এর ভিতরে সব আছে। তানপুরাটা হাতে তুলে নিয়ে একটু নাড়াচাড়া করতে দেখতে পেলাম সত্যিই তার ভেতর বেশ কিছু সোনার অলংকার ভরা রয়েছে। ততক্ষণে বেশ কিছু লোকজন আর বাড়ির কাজের লোকরাও সব জড়ো হয়ে গেছে। কর্তাবাবুর নির্দেশে তারা আমাদের বাড়ি থেকে বার করে দেবার জন্য উদ্যত। আমি সেই ক্রুদ্ধ কর্তাবাবুর দিকে ঘুরে দাঁড়িয়ে বললাম, এবার বুঝতে পারছি কেন আপনি আমাদের বাড়িতে ঢুকতে দিতে বাধা দিচ্ছিলেন। আপনি যে চোরাই মালের কারবার করেন তা তো জানা ছিল না। ভদ্রলোক অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, সে কি চোরাই মাল? আমি তানপুরার ভেতর থেকে গোটা কত গয়না বার করে সবার চোখের সামনে তুলে ধরলাম। এগুলো কি? খুব তো আইনের কথা বলছিলেন। চোরাই মাল বাড়িতে রাখার শাস্তি কি জানেন? মুহূর্তের মধ্যে ভদ্রলোকের চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাঁপতে কাঁপতে সেখানেই বসে পড়লেন। দরদর করে ঘামতে লাগলেন। বেশ খানিকক্ষণ পর কাঁদো কাঁদো গলায় বললেন, আমি এসবের কিছুই জানি না। বিশ্বাস করুন দারোগাবাবু, আপনি আমায় বাঁচান দারোগাবাবু, বিশ্বাস করুন আমি কিছুই জানি না। কর্তামশের অবস্থা দেখে মনে হলো এবার হয়তো জ্ঞান হারাবেন। অঘটন ঘটে যাওয়া অস্বাভাবিক কিছু নয়। বললাম, বুঝতে পারছি আপনি সত্যিই এসবের কিছু জানেন না। আপনার ভয় নেই, আপনাকে আমি মামলায় জড়াবো না।
আমার কথায় ভদ্রলোক একটু শান্ত হলেন। যাই হোক, টাকা কড়ি গয়নাগাটি সবই অবশেষে আমাদের হস্তগত হল। এখানে বৈঠকখানার সামনে জমা হওয়া লোকজনের মধ্যে একজন চৌকিদারও এসে হাজির হয়েছিল। সে আমাদের সেলাম ঠুকে দূরে দাঁড়িয়েছিল। তাকে একটু আড়ালে ডেকে নিয়ে একগাছা দড়ি আনতে বললাম। কিছুক্ষণের মধ্যেই সে দড়ি নিয়ে হাজির হল। সেই দড়ি দিয়ে হরিহরকে বেশ কোষে বাঁধা হলো। এতক্ষণে হরিহর আমাদের ছলনাটা বুঝতে পেরে ফুঁসে উঠল। এভাবে আমাকে ঠকিয়ে আমার সর্বনাশ করলেন, এই আপনাদের ধর্ম? সহকর্মী অফিসারটি এবার ধমকে উঠলেন। মারবো কানের গোড়ায় এক থাপ্পড়। বিধবার শেষ সম্বল চুরি করে এখন ধর্ম মারছ? দামুর যে হাল করেছিস, আজ তোর সেই হাল করে ছাড়বো। চল চল, থানায় চল। বিচারে হরিহরের 2 বছরের জন্য সশ্রম কারাদণ্ড হল। নির্দোষ প্রমাণিত হওয়ায় দামু ছাড়া পেয়ে গেল। বিধবা তার চুরি যাওয়া শেষ সম্বল আবার ফিরে পেল এবং প্রথম তদন্তকারী অফিসারকে চাকরি থেকে 3 মাসের জন্য বরখাস্ত করা হলো। তিনি দেশে চলে গেলেন। এরপর আমার পরামর্শে দামুর মা ছেলেকে মণিহারি দোকান করবার জন্য কিছু টাকা দিলেন। দোকানের ব্যবস্থা আমিই করে দিলাম। এর প্রায় বছর 2 পরের ঘটনা। আমার সেই জুনিয়র পুলিশ কর্মীটি একটি বিশেষ কাজে কাশিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে আমাকে বললেন, স্যার, দামুকে মনে আছে আপনার? দামোদর দাস, সেই বিধবার ছেলে? হ্যাঁ, তার বর্তমান কীর্তিটা জানেন? আবার কি চুরির মামলা ধরা পড়ল নাকি? কাশিতে দেখা হলো, মাকে নিয়ে তীর্থ করতে বেরিয়েছে। আমাকে চিনতে পেরে বুড়ির মুখে এক গাল হাসি। আপনার জন্য বাবা বিশ্বনাথের প্রসাদ পাঠিয়ে দিয়েছেন। এই যে, এই নিন। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প অপরাধী কে। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলল, দামুর মা গার্গী, বুড়ি এবং বিবি সাহেবা রূপা, হরিহর অপু, দামু, কর্তাবাবু, রাস্তার লোক বিনোদ এবং সহকারী অনুপ। প্রিয়নাথের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। লেখক পরিচিতি সৌরভ ও মালবিকা। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।